হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা পড়াশোনা করেছিলাম কি বিষয়ে? প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে পড়ছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মোডে হয়, আর ডিএনএ রেপ্লিকেশন এই সেমি কনজারভেটিভ মোডটা কীভাবে হয় সেটা প্রমাণ করেছিলেন মেশেলসন অ্যান্ড স্টাল দুজন মিলে। সেই এক্সপেরিমেন্টও আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, এবং সেই সঙ্গে সঙ্গে ডিএনএ রেপ্লিকেশনের যে আরও টাইপসগুলো আছে, কনজারভেটিভ এবং ডিসপারসিভ মোড, এইগুলো আমরা দেখেছিলাম যে সেগুলো কীরকম হতে পারে বা কীরকম হয়, তাই তো? আজকে আমরা কমপ্লিট যে ডিএনএ রেপ্লিকেশনের যে মেকানিজম, সেই মেকানিজমটা সম্পর্কে আজকে আমরা পড়ব। যে ডিএনএ রেপ্লিকেশন যে আমরা বলছিলাম, যে কি বলছিলাম, যে ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ কপি তৈরি হওয়া, পুরনো যে একটা ডিএনএ, সেই ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ কপি তৈরি হওয়া, সেইটাকে আমরা বলছিলাম ডিএনএ রেপ্লিকেশন, তাই তো? তাহলে পুরনো ডিএনএ থেকে নতুন ডিএনএ কপি তৈরি হচ্ছে দুটো, একটা ডিএনএ থেকে দুটো কপি তৈরি হচ্ছে, এই ঘটনাটার নাম দিয়েছিলাম ডিএনএ রেপ্লিকেশন। তো এই ডিএনএ রেপ্লিকেশনটা সেমি কনজারভেটিভ মোডে হয় জানলাম। তো কিভাবে হয়, মেকানিজমটা কি, কোন পদ্ধতিতে, কি পদ্ধতি অবলম্বন করে, সেখানে কারা কারা অংশগ্রহণ করে, কি এনজাইম থাকে, কি প্রোটিন থাকে, এবং তারা কিভাবে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটায়, সেই ঘটনাটা আমাদেরকে দেখতে হবে। সেটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়ব কি? আজকে আমরা পড়ব হচ্ছে কমপ্লিট ডিএনএ যে রেপ্লিকেশন মেকানিজম, সেই ডিএনএ রেপ্লিকেশনের মেকানিজমটা পড়ব। তাহলে কি পড়ব আজকে? আজকে পড়ব ডিএনএ রেপ্লিকেশন এর মেকানিজম, তাই তো? তো দেখো, ডিএনএ রেপ্লিকেশন মানে আমরা কি বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে? আমরা কি জেনেছিলাম ডিএনএ রেপ্লিকেশন মানে? আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা যে ওল্ড ডিএনএ স্ট্র্যান্ড, ওল্ড ডিএনএ, সেই ওল্ড ডিএনএ থেকে, অর্থাৎ পুরনো ডিএনএ থেকে নতুন ডিএনএ অর্থাৎ নিউ ডিএনএ, এই নিউ ডিএনএ সিনথেসিস হওয়াটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, তাই তো? এই প্রসেসটা কিভাবে হয় সেটা আজকে আমরা দেখব, কেমন? তাহলে চলো, ডিএনএ রেপ্লিকেশনের প্রাইমারি কনসেপ্টটা কি ছিল? যে এই একটা যদি ডিএনএ হয়, এটা যদি একটা ডিএনএ স্ট্র্যান্ড হয়, তাহলে এই ডিএনএ থেকে দুটো, একটা ডিএনএ থেকে দুটো নতুন ডিএনএ সিনথেসিস হচ্ছে, এই ঘটনাটার নাম দিয়েছিলাম ডিএনএ রেপ্লিকেশন। এবং এই রেপ্লিকেশনে দেখো যে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে যে দুটো স্ট্র্যান্ড আছে, সেই দুটো স্ট্র্যান্ড অর্থাৎ দুটো যে তন্তু, সেই দুটো তন্তু কিন্তু আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়ে সেই দুটো তন্তু থেকে কি হয়? আমরা বলেছিলাম যে নতুন আর একটা স্ট্র্যান্ড তৈরি হয় বা আর একটা তন্তু তৈরি হয়। তৈরি হওয়ার পর যে ঘটনাটা ঘটে, এই দুটো আবার একসঙ্গে জুড়ে যায়, তাই তো? এই দুটো আবার একসঙ্গে জুড়ে যায়, জুড়ে গিয়ে কি হয় আমরা দেখিয়েছিলাম। এই দুটো জুড়ে গিয়ে এরকম দুটো ডিএনএ তৈরি হয়, এবং এই মোডটার আমরা নাম বলেছিলাম সেমি কনজারভেটিভ মোড। তাহলে এই যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে, অর্থাৎ একটা ডিএনএ, সেই ডিএনএটার যে দুটো স্ট্র্যান্ড থেকে যে নতুন দুটো ডিএনএ তৈরি হচ্ছে, সেই মেকানিজমটা কিভাবে ঘটে, এই মেকানিজমটা কি সেটা জানব, ঠিক আছে? তো আমরা ক্লাস 12-এ পড়ি, আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে আমরা যেটা পড়ব ডিএনএ রেপ্লিকেশন প্রোক্যারিওটের মধ্যে কীভাবে হয় সেটা পড়ব। প্রোক্যারিওটিক যে অর্গানিজমগুলো আছে, সেই প্রোক্যারিওটিক অর্গানিজমে কীভাবে ডিএনএ রেপ্লিকেশন হয় সেটা আমরা দেখব। কারণ আমরা জানি মেনলি রেপ্লিকেশন যে অর্গানিজমগুলো, সেগুলোকে একটা প্রোক্যারিওটিক বলা হয় আর একটা ইউক্যারিওটিক বলা হয়। তো ইউক্যারিওটিক যে ডিএনএ রেপ্লিকেশন, সেটা আমরা এলিমেন্টারি একটা আইডিয়া নিয়ে নেব, শেষে দেখে নেব। কিন্তু মেনলি আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজমে কীভাবে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে, ঠিক আছে? চলো শুরু করি যে প্রোক্যারিওটিকের মধ্যে কীভাবে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়।
তো দেখো ডিএনএ রেপ্লিকেশন মানে ধরো যদি এটা একটা ডিএনএ হয়, সাপোজ এটা একটা ডিএনএ, ঠিক আছে। তো এই যে ডিএনএ, এই ডিএনএটা যদি রেপ্লিকেট হতে যায় তাহলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে এই দুটো যে স্ট্র্যান্ড আছে, স্ট্র্যান্ড আমরা জানি ডিএনএ স্ট্র্যান্ডের কি থাকে, ডিএনএ স্ট্র্যান্ডের পোলারিটি থাকে। এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা হবে 3 প্রাইম, আর এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা হবে 3 প্রাইম, কারণ অপোজিট ডিরেকশনে থাকে দুটো স্ট্র্যান্ড, এটা হবে 5 প্রাইম। তাহলে এই যে ডিএনএ, এই ডিএনএটা যদি রেপ্লিকেট হয়ে দুটো ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করতে যায় তাহলে প্রথম শর্ত হচ্ছে যে এই যে ডিএনএটা আছে এই ডিএনএটাকে কী হতে হবে, দুটো স্ট্র্যান্ডে সেপারেট হতে হবে, একসঙ্গে থাকা যাবে না, প্রথম শর্ত। তাহলে এই প্রথম শর্ত পূরণ করব কিভাবে? কিভাবে পূরণ করে ডিএনএ? ডিএনএ যেটা করে সেটা হচ্ছে ডিএনএর একটা বিশেষ জায়গা থাকে প্রত্যেকটা ডিএনএর মধ্যেই, সেই ডিএনএর একটা বিশেষ জায়গা আছে, সেই বিশেষ জায়গাতে কি হয়, ডিএনএটা সেপারেট হয়ে যায়। এটা একটা আমি লিনিয়ার ডিএনএ এঁকেছি। ডিএনএটা যদি এরকম একটা সার্কুলার ডিএনএ হয়, যেটা আমরা ব্যাকটেরিয়াল ডিএনএর ক্ষেত্রে দেখি যে ডিএনএটা এরকম সার্কুলার হয়, গোলাকৃতির হয়, তাহলে সেই ডিএনএর ক্ষেত্রে সে লিনিয়ার ডিএনএ হোক আর এরকম গোলাকার ডিএনএ হোক, যাই হোক না কেন, সেই ডিএনএর ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেই জায়গাটায় কি হয়, ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়। সেই নির্দিষ্ট জায়গাটার নাম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। কি বললাম? অরিজিন অফ রেপ্লিকেশন। সেই নির্দিষ্ট জায়গাটা, যদি মনে করো যে এই ডিএনএটা আমি বলি, সাপোজ ধরো এই লিনিয়ার ডিএনএটা, এই লিনিয়ার ডিএনএটার ক্ষেত্রে বলছি, তাহলে এই যে একটা নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গাটায় ধরো ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, বা বলা হয় অরি, সংক্ষেপে বলা হয় অরি। সেটা যদি এই লিনিয়ার ডিএনএর ক্ষেত্রে হয় তাহলে এই এই গোলাকার ডিএনএর ক্ষেত্রে হয়, তাহলে এই জায়গাটাতে যদি ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয় তাহলে এইটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, বা সংক্ষেপে বলা হয় অরি। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে ডিএনএর একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গাটায় ডিএনএটা ডবল স্ট্র্যান্ড অর্থাৎ দুটো স্ট্র্যান্ডে সেপারেট হয়ে যায়, দিয়ে রেপ্লিকেশন শুরু হয়। তো সেই জায়গাটাকে আমরা বলছি অরিজিন অফ রেপ্লিকেশন, মানে হচ্ছে রেপ্লিকেশনের উৎপত্তি, এখান থেকে রেপ্লিকেশন হচ্ছে। তো কি হয়, আমরা সার্কুলার ডিএনএটা দেখছি না, আমরা নর্মালি এখন লিনিয়ার ডিএনএতে রেপ্লিকেশনটা বুঝবো। ঠিক আছে, তো কি হয়, এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা অরিজিন অফ রেপ্লিকেশনের জায়গায়, অরিজিন অফ রেপ্লিকেশনের জায়গায় কি ঘটে, এই ডিএনএ স্ট্র্যান্ডটা এইরকমভাবে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, এবং এইগুলোতে বেস পেয়ার এভাবে থাকে, এইগুলোতে থাকে বেস পেয়ার। কিন্তু এই যে নির্দিষ্ট জায়গাটা এখানে দেখানো হয়েছে, এই যে নির্দিষ্ট জায়গাটা এখানে দেখানো হয়েছে, এই নির্দিষ্ট জায়গাটায় এরকম বেস পেয়ারগুলো ভেঙে যায়। এবং এই যে জায়গাটা, এটা কোন জায়গাটা, এটা হচ্ছে এই যে অরিজিন অফ রেপ্লিকেশন বলেছি, এই যে জায়গাটা, এই জায়গাটা এরকম একটা স্ট্রাকচার গঠন করে। এবং এই জায়গাটা যে স্ট্রাকচারটা গঠন হলো সেটা দেখো একটা বাবলের মতো গঠন হলো, বা আমরা জলের মধ্যে যেরকম বুদবুদ দেখতে পাই সেই রকম যে বাবল, সেই বাবলের মতো একটা স্ট্রাকচার গঠন হয়েছে। এবং এই ঘটনাটা কখন ঘটেছে, এই ঘটনাটা হচ্ছে রেপ্লিকেশনের সময় ঘটেছে। তাই এই ঘটনাটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারটাকে যে রেপ্লিকেশন বাবল। সরি, একটা বি হবে, দুটো বি হবে না, রেপ্লিকেশন বাবল। তাহলে এই যে রেপ্লিকেশন বাবলটা ডিএনএর কোথায় গঠন হয়েছে, অরিজিন অফ রেপ্লিকেশন এই অঞ্চলটায়।
এবার আমার প্রশ্ন হলো যে অরিজিন অফ রেপ্লিকেশন এই অঞ্চলটাতেই কেন ডিএনএ বাবল গঠন হচ্ছে, অর্থাৎ এই জায়গাটাতেই কেন ডিএনএ সেপারেট হচ্ছে, অন্য কোথাও কেন হচ্ছে না? ডিএনএ তো আরও লোকেশন ছিল, যেমন মনে করো ডিএনএর এই লোকেশনটা ছিল, এখানে এই লোকেশনটা ছিল, বা এই ডিএনএর ক্ষেত্রে এই লোকেশনটা ছিল, এই লোকেশনটা ছিল, এই অঞ্চলটায় ডিএনএ কেন রেপ্লিকেশন বাবলটা গঠন করলো না? প্রশ্ন হতেই পারে। কারণ হচ্ছে আমরা জানি যে ডিএনএ একটু পিছনের দিকে চলে যেতে হবে, যে ডিএনএ যদি এরকম একটা ডিএনএ হয়, ডিএনএতে টোটাল 4 ধরনের বেস থাকে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। আমরা জানি যেখানে অ্যাডেনিন বেস পেয়ারটা থাকে ঠিক তার অপোজিটে থাকে থাইমিন, যেখানে গুয়ানিন থাকে তার অপোজিটে থাকে সাইটোসিন, যেখানে সাইটোসিন থাকে তার অপোজিটে থাকে গুয়ানিন, যেখানে থাইমিন থাকে তার অপোজিটে থাকে অ্যাডেনিন। এবং আমরা এটাও জানি যে অ্যাডেনিনের সঙ্গে একটা অ্যাডেনিন আর একটা থাইমিনের সঙ্গে ডবল হাইড্রোজেন বন্ডে থাকে, আর একটা গুয়ানিন একটা সাইটোসিনের সঙ্গে ট্রিপল হাইড্রোজেন বন্ডে থাকে। এবার ধরো ডিএনএর কোনো জায়গায় যদি এরকম একটা রেপ্লিকেশন বাবল তৈরি করতে চায়, তাহলে সেই অঞ্চলটাকে তো আমার কী করতে হচ্ছে, এই দুটো বেসের মধ্যে যে বন্ড আছে সেই বন্ডটাকে ব্রেক করতে হচ্ছে। এই বন্ডটা যদি ব্রেক করতে চায়, তাহলে আমি যদি গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে বন্ডটা ব্রেক করতে চাই, তাহলে কি হবে? গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে বন্ড ব্রেক করতে গেলে আমার বেশি এটিপি লাগবে, বেশি এনার্জি লাগবে, কারণ এখানে 3টে হাইড্রোজেন বন্ড আছে। আর যদি অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে বন্ডটা ব্রেক করতে চাই, তাহলে কম এটিপি লাগবে, অর্থাৎ কম এনার্জি লাগবে। কেন? কারণ হচ্ছে এখানে মাত্র 2টো হাইড্রোজেন বন্ড আছে। ঠিক আছে? তো এই যে ডিএনএর একটা বিশেষ জায়গা অরিশি, এইখানে কি ঘটনা ঘটে? এখানে অ্যাডেনিন আর থাইমিন এই বেস পেয়ারটা বেশি থাকে, অর্থাৎ অ্যাডেনিন থাইমিন রিচ এলাকা এই অঞ্চলটা ডিএনএর অরিজিন অফ রেপ্লিকেশনটা। তার জন্য এই বিশেষ অঞ্চলে কি হয়, যেহেতু অ্যাডেনিন আর থাইমিন বন্ডগুলো বেশি আছে, তাই এইখানে ডিএনএটাকে ব্রেক করতে এনার্জি কম লাগে। বুঝতে পেরেছো? যেহেতু কম এনার্জি এখানে লাগে, তাই এই অঞ্চলটাতে, বিশেষ অঞ্চলটা, এখানে ডিএনএর বাবল, রেপ্লিকেশন বাবলটা তৈরি হয়। ঘুরিয়ে বললে কি হয়, যে ডিএনএর একটা অ্যাডেনিন থাইমিন রিচ অঞ্চল, যেখানে ডিএনএ রেপ্লিকেশন বাবলটা তৈরি হয়, এবং সেই অঞ্চলটাকে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন বা বলা হচ্ছে অরি। বোঝা গেছে যে ডিএনএ রেপ্লিকেশন কোথা থেকে শুরু হয়, এবং শুরুর মুহূর্তে কি ঘটনা ঘটে? একটা রেপ্লিকেশন বাবল তৈরি হয়। বুঝতে পেরেছো? এবার কি ঘটনা ঘটে, যে এই ছবিটা দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি, দেখো কি ঘটনা ঘটছে, যে এই ছবিটা দেখো, তোমরা ভালো করে ফলো করবে, একটু বড় করে আঁকছি। ঠিক আছে? এই জায়গাটা দেখো, যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলছি রেপ্লিকেশন বাবল। এবং রেপ্লিকেশন বাবলের পরের অঞ্চলটা দেখো, যেখানে কি হচ্ছে, ডিএনএটা কিন্তু সেপারেট হয়নি। ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড, সেই দুটো স্ট্র্যান্ড কিন্তু সেপারেট হয়নি। এই যে বিশেষ অঞ্চল যেখানে ডিএনএ রেপ্লিকেশন বাবলটা তৈরি হয়েছে, আর একটা অঞ্চল যেখানে ডিএনএটা কম্প্যাক্টলি আছে, সেই অঞ্চলে কি হয়, এই দেখো যে ডিএনএ স্ট্র্যান্ডটা আছে, এই একটা স্ট্র্যান্ড থেকে আর একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। বোঝা গেছে? এবং এটার সঙ্গে এটা এভাবে বাইন্ডিং হতে হতে চলে যায়। আর এই অঞ্চলে কি হয়, ডিএনএ এভাবে এই স্ট্র্যান্ডটা থেকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। অর্থাৎ ঘটনাটা কীরকম ঘটে, এই জায়গাটা এরকম ঘটে। আর কি ঘটে, যে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই যে দেখো, এই জায়গাটা দেখাচ্ছি, এইখানে যে একটা ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে এরকমভাবে আস্তে আস্তে এটা খুলতে চলে যায়, এই অর্থাৎ বাবলটা এরকম সামনের দিকে চলে যায়,
আর এই ডিএনএ স্ট্র্যান্ডটাকে ফলো করে এইভাবে ডিএনএ, নতুন ডিএনএ এদিকেও তৈরি হতে থাকে, এদিকেও তৈরি হতে থাকে। বোঝা গেছে? এভাবে তৈরি হতে থাকে এবং এই যে জায়গাটা, যেই জায়গাটাতে কি হচ্ছে, ডিএনএটা খুলছে আবার নতুন ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএটা খুলছে আবার নতুন ডিএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ বাবলের যে সম্মুখ প্রান্ত সেই অঞ্চলটাকে বলা হচ্ছে, এখানে একটা ফর্কের মতো স্ট্রাকচার গঠন করছে বলে এটা বলা হচ্ছে রেপ্লিকেশন। এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। যে জায়গাটায় কি হয়, ডিএনএ স্ট্র্যান্ড খুলে আবার ডিএনএ স্ট্র্যান্ড জুড়ে যায়। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কমপ্লিট একটা ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপার। আমরা ওভারঅলটা দেখলাম, এভাবে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে। আর একটা ছোট্ট পয়েন্ট আছে, এবং ছোট পয়েন্ট না, এটা বিশাল বড় পয়েন্ট। সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটা সব সময় কোন অভিমুখে ঘটে? সব সময় হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এই অভিমুখে, অর্থাৎ এই ডিরেকশনে ডিএনএ রেপ্লিকেশন ঘটে সব সময়। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, মানে ধরো এই যে পুরনো ডিএনএটা এঁকেছে এখানে 5 প্রাইম টু 3 প্রাইম, মানে ওরা মনে করে যে এই যে ডিএনএটা 5 প্রাইম আছে, এর 5 প্রাইম টু 3 প্রাইমে ঘটে। এইরকম ঘটনা কিন্তু ঘটে না। ঘটনাটা একটু কনসেপ্টটা নিতে হবে যে ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম, তার মানে হচ্ছে নতুন যে ডিএনএটা তৈরি হচ্ছে, নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম। মানে এটা যদি একটা ডিএনএ হয়, এবং এই ডিএনএ এই দিকটা মনে করো যে এই দিকটা যদি 5 প্রাইম হয়, তাহলে এই দিকটা কী হবে? 3 প্রাইম হবে। আর তাহলে এই দিকটা কোন প্রাইম হবে? 5 প্রাইম হবে। আর এই দিকটা হবে 3 প্রাইম। এবার কি হবে? এই দুটো স্ট্র্যান্ড সেপারেট হবে। যদি মনে করো এভাবে সেপারেট হয়ে গেল, এভাবে মনে করো সেপারেট হলো, যে রেপ্লিকেশন ফর্ক যেটা দেখালাম সেপারেট হলো, তাহলে এই দিকটা কোন প্রাইম আছে? 5 প্রাইম। আর এই দিকটা 3 প্রাইম। আর এটা কত প্রাইম হবে? এটা হবে 3 প্রাইম। আর এই দিকটা হবে 5 প্রাইম। ঠিক আছে? তাহলে ডিএনএ রেপ্লিকেশন আমি কি বলেছি? 5 প্রাইম টু 3 প্রাইম হয়। দ্যাটস মিন এই যে ডিএনএসটা দেখছো এটা তো পুরনো স্ট্র্যান্ড। এই পুরনো স্ট্র্যান্ডের যদি ডিএনএ রেপ্লিকেশন এইভাবে শুরু হয়, তাহলে কি হবে? এই প্রান্তটার নাম হয়ে যাবে 5 প্রাইম। কারণ আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য এখানে এইভাবে কী হবে? নতুন স্ট্র্যান্ড তৈরি হতে হতে চলে যাবে, যেটা যখন কমপ্লিট হয়ে যাবে এভাবে, এখানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা হয়ে গেল একটা নতুন ডিএনএ। আর এই দিকটা এরকম যেতে যেতে কমপ্লিট হয়ে যাবে এই ডিরেকশনে, তখন এটা হয়ে যাবে একটা নতুন ডিএনএ। তাহলে দুটো আলাদা ডিএনএ হয়ে যায় এভাবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন 5 প্রাইম টু 3 প্রাইম, দ্যাটস মিন যে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, এখানে যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে। এবার এই রেপ্লিকেশনে এখানে কি হয়? এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে নতুন স্ট্র্যান্ডের বেসটা হয়ে যাবে থাইমিন। এখানে যদি গুয়ানিন থাকে এখানে হয়ে যাবে সাইটোসিন। অপোজিট, অর্থাৎ নতুন স্ট্র্যান্ডে পুরনো স্ট্র্যান্ডে যে বেস আছে সেই বেসের অপোজিট বেসটা পুরনো নতুন স্ট্র্যান্ডে যুক্ত হবে। এখানে গুয়ানিন আছে, তাহলে এই নতুনে এখানে যুক্ত হবে সাইটোসিন। ঠিক সেরকম একই ঘটনা এই স্ট্র্যান্ডের ক্ষেত্রেও ঘটে। এইভাবে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এখানে একটা রেপ্লিকেশন বাবল উৎপন্ন হয়, রেপ্লিকেশন ফর্ক উৎপন্ন হয়। ফর্ক উৎপন্ন হয়ে যাওয়ার পর ডিএনএ রেপ্লিকেশনটা পুরনো স্ট্র্যান্ডে যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন বেস আছে তার কমপ্লিমেন্টারি বেসটা, অর্থাৎ অপোজিট বেসটা এখানে পরপর যুক্ত হয়ে ডিএনএ রেপ্লিকেশন হয়, একটা নতুন ডিএনএ গঠন হয়। ঠিক আছে? এই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, আমরা পড়ে ফেললাম। তো এই ঘটনাটার মেকানিজমটা কমপ্লিট আমাদেরকে একটু দেখতে হবে।
কিছুই না, যে এই ঘটনাটা হওয়ার জন্য কি কি কতগুলো এনজাইমের প্রয়োজন, কতগুলো প্রোটিনের প্রয়োজন, সেই এনজাইম এবং প্রোটিনগুলোর নামগুলো আমরা পড়ে নিলে পরেই আমাদের হয়ে যাবে যে কিভাবে রেপ্লিকেশনটা ঘটে এবং নাম এবং তাদের কাজটা করতে হবে। তো কি কি লাগে ডিএনএ রেপ্লিকেশনের জন্য? প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ডিএনএ হেলিকেজ। ডিএনএ হেলিকেজ একটা এনজাইম। এই এনজাইমগুলো হচ্ছে তোমার ডিএনএ বি, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার হেলিকেজ এনজাইম। এরকম ডিএনএ হেলিকেজ লাগে 1 নম্বর। 2 নম্বর এনজাইম কি লাগে? এখানে লাগে হচ্ছে একটা আরএনএ প্রাইমেজ, একটা প্রাইমেজ এনজাইম লাগে। 3 হচ্ছে ডিএনএ পলিমারেজ, 3, 4 ডিএনএ পলিমারেজ 1, মেনলি এগুলো লাগে। এছাড়াও তোমার এখানে ডিএনএ পলিমারেজ লাগে, ডিএনএ পলিমারেজ 1। এছাড়াও এখানে ডিএনএ পলিমারেজ 2ও লাগে। মেনগুলো লিখছি। 5 হচ্ছে তোমার লাগে SSB, এটার পুরো নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং। এটা একটা প্রোটিন, এটা উৎসেচক না, এটা হচ্ছে একটা প্রোটিন বাইন্ডিং, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। 6 নম্বর লাগে হচ্ছে তোমার টোপো আইসোমারেজ, কি বললাম, টোপো আইসোমারেজ 2A, এটার একটা নাম আছে। টোপো আইসোমারেজ 2A টাইপে একটা এনজাইম, সেটা হচ্ছে গাইরেজ। আর একটা লাগে, সেটা হচ্ছে 7 নম্বর, এখানে লিখে দিচ্ছি, লাইগেজ। কি লাগে? লাইগেজ। এই কম্পোজিশনগুলো মানে এই মেটেরিয়ালগুলো ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য প্রয়োজন। কি বললাম? বললাম ডিএনএ হেলিকেজ, এটা হচ্ছে ডিএনএ A, ডিএনএ B, এরকম এগুলো সব ডিএনএ হেলিকেজ এনজাইম। আরএনএ প্রাইমেজ বা শুধু প্রাইমেজ বললেও হবে। 3 হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, 4 ডিএনএ পলিমারেজ 1, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন অর্থাৎ বলা হয় SSB। আর হচ্ছে টপো আইসোমারেজ 2 ফ্যামিলির একটা এনজাইম, সেটার নাম হচ্ছে গাইরেজ। আর লাগে হচ্ছে লাইগেজ। তাহলে এই যে গাইরেজ, লাইগেজ বা হেলিকেজ, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 1, এই যে এনজাইমগুলোর নাম এখানে লিখলাম, এই এনজাইমগুলোর যদি ফাংশন আমরা জেনে যাই, কাজ জেনে যাই, অর্থাৎ সে কীভাবে কাজ করে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন কীভাবে হয় সেটাও আমরা জেনে যাব। তাহলে একে একে আমরা এই এনজাইম এবং প্রোটিনগুলোর ফাংশন দেখব, কীভাবে করে সেটা দেখব, আর সেভাবে আস্তে আস্তে এগিয়ে যাব, দেখব ডিএনএ রেপ্লিকেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে প্রথম যে ঘটনাটা সেটা কি ঘটে?
প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে যে এটা ধরো একটা লিনিয়ার ডিএনএ, ঠিক আছে, এটা মনে করো একটা লিনিয়ার ডিএনএ। তো সেই ডিএনএতে প্রথমে কি ঘটনা ঘটে? প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম একটা রেপ্লিকেশন বাবল তৈরি হয়। রেপ্লিকেশন বাবল তৈরি হয়। এই রেপ্লিকেশন বাবল তৈরি হওয়ার দুই দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে, সেটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। তো এই যে রেপ্লিকেশন ফর্ক, সেই রেপ্লিকেশন ফর্কটা দুই দিকে আছে। লিনিয়ার ডিএনএর ক্ষেত্রে এটা দুই দিকে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সার্কুলার ডিএনএর ক্ষেত্রে এটা দুই দিকেই ঘটে। আমরা মেনলি একদিক দেখব, দুই দিকে একই ঘটনা ঘটে। তো আমরা একই মানে ডিএনএ রেপ্লিকেশন এই ফর্ক থেকে এই দিকেও হতে পারে, আবার এই ফর্ক থেকে এই দিকেও হতে পারে, ঠিক আছে। তো আমরা মেনলি একদিক দেখব, তাহলে আমাদের দুই দিক জানা হয়ে যাবে, কারণ দুই দিকে একই ঘটনাই ঘটে। তো কি ঘটে? তো এই রেপ্লিকেশন ফর্কটা অর্থাৎ এই জায়গাটার ছবিটা আমরা আঁকবো। এই জায়গার ছবিটা একটু বড় করে আঁকবো। এই জায়গার ছবিটা যদি আমরা একটু বড় করে দেখি তাহলে কি দেখব? এই হচ্ছে এই জায়গাটার ছবিটা আঁকলাম। এবার মনে করো যে এই যে ডিএনএটা এটা হচ্ছে 5 প্রাইম আর এই দিকটা হচ্ছে 3 প্রাইম, আর এটা হচ্ছে এদিকে, তাহলে কি হবে 5 প্রাইম আর এটা দিতে হবে 3 প্রাইম, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে যে আমাদের দেখো প্রথম কাজ হচ্ছে রেপ্লিকেশন বাবলটা তৈরি হয়েছে, অর্থাৎ রেপ্লিকেশন, তারপরে রেপ্লিকেশন ফর্কটা তৈরি হয়েছে। এই যে রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন ফর্ক, এটা তৈরি হওয়ার ঘটনাটা কি হলো? ঘটনাটা হচ্ছে ডিএনএটা আনউইন্ডিং হলো, অর্থাৎ ডিএনএটা খুলে গেল। এখানে তো ডিএনএটা খুলে গেছে এই পার্টটায়। এই যে ডিএনএ আনউইন্ডিং বা ডিএনএটা যে খুলে গেল, এই খুলে যাওয়ার ঘটনাটা ঘটে হচ্ছে হেলিকেজ। অর্থাৎ রেপ্লিকেশন বাবল এবং রেপ্লিকেশন ফর্ক এই দুটো তৈরি করতে সাহায্য করলো কে? এক হচ্ছে রেপ্লিকেশন বাবল, আর একটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এই দুটো তৈরি করতে সাহায্য করলো হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমগুলো কারা? বলেছিলাম ডিএনএ এ, ডিএনএ বি, এরা এই রেপ্লিকেশন বাবলটা গঠন হতে সাহায্য করে এবং রেপ্লিকেশন ফর্কটা গঠন হতে সাহায্য করলো। বোঝা গেল? তাহলে এই জায়গাটা রেপ্লিকেশন ফর্কটা কোনটা? এই ছবিটা যদি দেখায় তাহলে এই জায়গাটা যেখানে ডিএনএটা খুলে গেছে, অর্থাৎ এইখানে নতুন ডিএনএ স্ট্র্যান্ড একটা তৈরি হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে। এরপরে কি হয়? ডিএনএটা সিনথেসিস হতে শুরু করবে, অর্থাৎ এইখান থেকে এই দিকে একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস শুরু হবে, এইখান থেকে একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড শুরু হবে, ঠিক আছে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিভাবে ঘটে? এই ঘটনাটা করে হচ্ছে ডিএনএ নতুন সিনথেসিস করতে শুরু করে। এই ঘটনাটা ঘটায় হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এবার ডিএনএ পলিমারেজ 3 যে এই যে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করছে, এটা এই দিকটার কি হবে? স্ট্র্যান্ড 5 প্রাইম। তাহলে এই যে নতুন ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস শুরু করলো, এই ঘটনাটাকে শুরু করার জন্য ডিএনএ পলিমারেজ কিন্তু একা একা পারে না। ডিএনএ পলিমারেজ একা একা এভাবে নতুন একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করতে পারে না। তার জন্য একটা ইনিশিয়েশন করে দিতে পারে, অর্থাৎ ডিএনএ পলিমারেজ কাজটাকে ইনিশিয়েট করার জন্য আরও একজন থাকে যে ডিএনএ পলিমারেজকে হেল্প করে ডিএনএ স্ট্র্যান্ড নতুন সিনথেসিস করার জন্য। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কে করে?
আরও একজন থাকে, সে কি করে, তার কাজ হচ্ছে সে এই জায়গাটা এসে এই ডিএনএটাতে একটা এরকম একটা নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করে, এবং এই যে অংশটা এটা হচ্ছে আরএনএ, এটা একটা আরএনএ, যে নতুন যে তৈরি করলো এটা একটা হচ্ছে আরএনএ, এবং এইটাকে বলা হয় আরএনএ প্রাইমার। কি বলা হয়? আরএনএ প্রাইমার। এবং এই আরএনএ প্রাইমারটা তৈরি করে হচ্ছে যে প্রাইমেজ এনজাইমটা বললাম তোমাদেরকে, আরএনএ প্রাইমেজ। সেই প্রাইমেজ কি করে? প্রাইমেজ হচ্ছে এই আরএনএ প্রাইমার গঠন করে। এবার কি হয়, ডিএনএ পলিমারে যখন দেখছে যে এখানে একটা আরএনএ প্রাইমার অলরেডি তৈরি হয়ে আছে, তখন ডিএনএ পলিমারেজ এনজাইমটা এখানে এসে বসে এই দিকে 5 প্রাইম টু 3 প্রাইম নতুন ডিএনএ সে সিনথেসিস করতে থাকে। 5 প্রাইম টু 3 প্রাইম এবং নতুন ডিএনএ তৈরি করতে শুরু করে। তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, সেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে দুটো স্ট্র্যান্ড দেখছো, সেই দুটো স্ট্র্যান্ড যখন সেপারেট হয়ে যায় তারা তো আবার জুড়ে যেতে পারে, তাই না? এই যে দুটো স্ট্র্যান্ডের ছবি তোমাদেরকে দেখিয়েছি, এই একটা স্ট্র্যান্ড আর এই একটা স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ড যখন সেপারেট হয়ে গেছে তখন এরা আবার জুড়ে যেতে পারে। তাহলে এই জুড়ে যাতে না যায়, পুনরায় সেপারেট হয়ে যাওয়ার পর এই কাজটা করতে সাহায্য করে হচ্ছে দুটো এনজাইম, তারা এখানে এসে জুড়ে যায়, এভাবে বাইন্ড করে যায় ডিএনএর সঙ্গে, এভাবে ডিএনএর সঙ্গে বাইন্ড করে যায়। এই বাইন্ড করে যাওয়াটা পর এরা নতুন যে ডিএনএ স্ট্র্যান্ড দুটো সেইগুলোকে যুক্ত হতে বাধা দেয়, সেগুলোকে যুক্ত হতে দেয় না। বুঝতে পেরেছো? সেগুলোকে যুক্ত হতে দেয় না। এই যে যুক্ত হতে দেয় না, এরা কারা? এরা হচ্ছে SSB, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। কি বললাম? সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এরা এই দুটো স্ট্র্যান্ডকে একসঙ্গে যুক্ত হতে দেয় না। এবার দেখো এখানে যে ঘটনাটা, সেখানে কি ঘটেছে? এখানে ঘটেছে হচ্ছে, এখানে কি ঘটনা ঘটেছে? এখানে দেখো এই দিকে তো 5 প্রাইম, এই যে 5 প্রাইম টু 3 প্রাইম আমরা যেটা বলেছি ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস হয়, সেটা তো ঘটে গেছে। কিন্তু এই দিকের ঘটনাটা দেখো, এটা কিন্তু 5 প্রাইম। তাহলে এই দিকে যদি এই ডিরেকশনে, সেম ডিরেকশনে ডিএনএ সিনথেসিস হয়, তাহলে কি হবে? সেম ডিরেকশনে ডিএনএ সিনথেসিস হলে পরে এখানে হবে 3 প্রাইম, আর এই দিকটাতে হবে 5 প্রাইম। এটা এখানে লিখে দিচ্ছি 3 প্রাইম। তাহলে এই যে 3 প্রাইম টু 5 প্রাইম ডিএনএ সিনথেসিস, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে না। বুঝতে পেরেছো? এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে না। কারণ কেন ঘটবে? কারণ আমরা তো বলেছি যে ডিএনএ সিনথেসিস হচ্ছে কোন প্রাইমে ঘটে? 5 প্রাইম টু 3 প্রাইম এই ডিরেকশনে ডিএনএ সিনথেসিস ঘটে। কিন্তু এখানে কি ঘটছে? এখানে তো 3 প্রাইম টু 5 প্রাইম ঘটছে, তাই নয় কি? এখানে তো 3 প্রাইম টু 5 প্রাইম ডিএনএ সিনথেসিস ঘটছে, এরকম ঘটনা ঘটে না। তাহলে এখানে কি ঘটে? এখানে হচ্ছে, এখানে কি ঘটনা ঘটে? এখানে ঘটে হচ্ছে, তোমরা দেখো যে এই যে আরএনএ প্রাইমার, এখানে তো আরএনএ প্রাইমার তৈরি হতে হবে। এইখানে ডিএনএ সিনথেসিস হয় এই দিক থেকে এই প্রান্তে। কোন দিকে হয়? এই দিক থেকে এই প্রান্তে ডিএনএ সিনথেসিস ঘটে। বুঝতে পেরেছো? এই দিক থেকে এই প্রান্তে ডিএনএ সিনথেসিস ঘটে। তাহলে এই যে ডিএনএ সিনথেসিসটা এই দিক থেকে এই প্রান্তে ঘটছে, তো এটা কিভাবে ঘটছে? এটা যেভাবে ঘটুক, ঘটনাটা কি সেটা আমি আগে বলছি তোমাদেরকে। এখানে কি ঘটে? এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে
প্রথমে এরকম জায়গায় এখানে কি হয়, এখানে একটা আরএনএ প্রাইমার হলো। আরএনএ প্রাইমার হয়ে যাওয়ার পর জায়গায় জায়গায় এভাবে আরএনএ প্রাইমার গঠন হয়, এখানে আরএনএ প্রাইমার গঠন হয়। এবার কি হয়, এরপরে ডিএনএ পলিমারেজ যখন আরএনএ প্রাইমার পেয়ে যায় প্রাইমেজ এনজাইমের সাহায্যে, তখন এই জায়গাগুলোতে এসে এসে এই ডিরেকশনে, অর্থাৎ এই দিকটা গঠন করে 3 প্রাইম, এই দিকটা হলো এই দিকটা গঠন করে 5 প্রাইম, এই দিকটা হলো 3 প্রাইম। তাহলে এই 5 প্রাইম টু 3 প্রাইমে চলে আসলো, ডিএনএ সিনথেসিস হয়ে গেল। আবার দেখো প্রাইমারের এই দিকটাতে কত আছে, এখানে আছে 5 প্রাইম, এই দিকটা হবে 3 প্রাইম। তাহলে এখানে কি হবে, আবার 5 প্রাইম টু 3 প্রাইম আবার এদিকে হয়ে যাচ্ছে। তাহলে এই ডিএনএটা এখানে তো দেখো প্রাইমারের এদিকটা 5 প্রাইম, এদিকটা 3 প্রাইম, তাহলে এই দিক থেকে আবার আস্তে 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 তাহলে এটা কি হলো, এটা 3 প্রাইমই থাকছে, এদিকটা 5 প্রাইম থাকছে। তাহলে এইভাবে পরপর 5 প্রাইম টু 3 প্রাইম ডিএনএ স্ট্র্যান্ড হচ্ছে। এবার এখানে দেখো যে এখানে যেমন ঘটেছিল যে একটা কন্টিনিউশন ঘটেছিল, একটা কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়েছিল, এদিকে কিন্তু একটা কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়নি, এদিকে কিন্তু কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস হয়নি। এদিকে কি ঘটেছে, এদিকে কিন্তু ছোট ছোট ডিএনএ স্ট্র্যান্ড, এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম ছোট ছোট ডিএনএ স্ট্র্যান্ড ঘটেছে, তৈরি হয়েছে। এইগুলোকে বলা হয়, এই যে ছোট ছোট ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে এগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কি বলা হয়, এগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্টস। এবং এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্টসগুলো তৈরি হয়েছে, সেই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো পরবর্তীকালে কি হয়, একে অপরের সঙ্গে জুড়ে যায়। সেখানে আর একটা মেকানিজম ঘটে, সেটা কি, এই যে কমপ্লিট ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এখানে একটা এনজাইম আসে, এখানে একটা এনজাইম আসে, সেটা কি, সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 কি করে, ডিএনএ পলিমারেজ 1, এই যে তোমরা দেখছো এখানে আরএনএ প্রাইমার আছে, এইখানে আরএনএ প্রাইমার আছে, এইখানে আরএনএ প্রাইমার আছে, এই আরএনএ প্রাইমারগুলোকে রিপ্লেস করে দেয়, সরিয়ে দেয়। মানে আমি ছবিটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে, যদি কীরকম হয়, যে এই যে এখানে দেখো, এখানে ডিএনএ গুলো আছে তো, আর এখানে মনে করো যে আরএনএ প্রাইমার গুলো আছে, আরএনএ প্রাইমার গুলো আছে। এবার কি করে, ওই বিশেষ এনজাইমটা অর্থাৎ ডিএনএ পলিমারেজ 1 এসে এখানে কি করে, এই যে আরএনএ প্রাইমারগুলো আছে এই প্রাইমারগুলোকে সরিয়ে দেয়, এই প্রাইমারগুলোকে সরিয়ে দিয়ে এখানে কি করে, ও সরিয়ে দিয়ে এই জায়গাটাকে ডিএনএ দিয়ে আবার ফ্লাপ করে দেয়, ডিএনএ দিয়ে আবার ফ্লাপ করে দেয়। তাহলে ডিএনএ দিয়ে যখন আবার ফ্লাপ করে দিল, তাহলে কি হলো, পুরো স্ট্র্যান্ডটা এদিকটা কি থাকলো, এদিকটা কিন্তু 3 প্রাইমই থাকলো, এদিকটা কিন্তু 5 প্রাইমই থাকলো, এবং পুরো স্ট্র্যান্ডটাতে কিন্তু ডিএনএ আছে। আর এই ফ্র্যাগমেন্ট অর্থাৎ খণ্ড খণ্ড হয়ে আছে, এই খণ্ড খণ্ডকে আমরা বলেছি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই খণ্ড খণ্ডগুলোকে এবার তো জুড়তে হবে, না হলে এটার মতো এরকম কন্টিনিউয়াস স্ট্র্যান্ড কিভাবে হবে। এই জোড়ার কাজটা করে আরো একটা এনজাইম আসে, সেটার নাম হচ্ছে লাইগেজ। কি, এটার নাম কি, লাইগেজ। লাইগেজ এসে কি করে, এই ডিএনএ স্ট্র্যান্ডগুলোকে এইভাবে জুড়ে দিল। তাহলে দেখো কি হলো, এই কমপ্লিট এদিকেও একটা কন্টিনিউয়াস, অর্থাৎ এইদিকে একটা কন্টিনিউয়াস ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হলো, এইদিকে একটা কন্টিনিউয়াস ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হলো কি হলো, তাহলে দুটো কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়ে গেলো, দুটো ডিএনএ তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর এবার ঘটনা হচ্ছে, আমাদের প্রশ্ন হতে পারে যে এই ডিএনএ স্ট্র্যান্ড দুটো কখন সেপারেট হয়, এই ডিএনএ স্ট্র্যান্ড দুটো কখন সেপারেট হয়। এই ডিএনএ স্ট্র্যান্ড দুটো সেপারেট হয় হচ্ছে যখন এইভাবে ডিএনএ সিনথেসিস তৈরি হতে 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 শেষ যে নিউক্লিওটাইডটা এখানে আছে,
সেটা যখন সেপারেট হয়ে যাবে তখনই কী হবে, ডিএনএ স্ট্র্যান্ড শেষ হয়ে যাবে, সমাপ্তি ঘটনা হয়ে যাবে। বা আমরা যদি বলি যে ডিএনএ স্ট্র্যান্ডটা যদি দুই দিকে ঘটে, মানে রেপ্লিকেশনটা যদি দুই দিকে ঘটনা ঘটে, এদিকেও ঘটছে এদিকেও ঘটছে, তাহলে দুই দিকে যখন এই নিউক্লিওটাইড শেষ হয়ে যাবে, যখন আর থাকবে না, তখন ডিএনএ সেপারেশন বা ডিএনএ রেপ্লিকেশন শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে ঘটনাটা ঘটে এবং এটা হচ্ছে একটা কমপ্লিট রেপ্লিকেশন। কেমন? আমরা প্রথম থেকে আরও একবার রিভাইজ করে নিচ্ছি ডিএনএ রেপ্লিকেশন কীভাবে ঘটে। প্রথম যে ঘটনাটা সেটা কি ঘটে ডিএনএ রেপ্লিকেশনে, এরকম একটা রেপ্লিকেশন বাবল তৈরি হয়। রেপ্লিকেশন বাবল তৈরি হতে সাহায্য করে কে? হেলিকেজ এনজাইম, ডিএনএ হেলিকেজ এনজাইম, সেটা রেপ্লিকেশন বাবল তৈরি হতে সাহায্য করে। তারপর রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এই অঞ্চলে ডিএনএটা খুলতে থাকে আর ডিএনএটা গড়তে থাকে। এভাবে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে যাওয়ার পর এখানে দেখো দুটো ডিএনএ তৈরি হয়েছে, এদিকে একটা কন্টিনিউয়াস হয়েছে আর এদিকে খণ্ড 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 ফ্র্যাগমেন্ট হয়েছে। এই খণ্ড খণ্ড ফ্র্যাগমেন্টগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর এটার কোনো নাম নেই, পরে বলছি। এবার এই যে দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাবে যাতে জুড়ে না যায় তার জন্য সাহায্য করা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন যুক্ত হওয়ার পর এখানে যখন ডিএনএ রেপ্লিকেশন শুরু হচ্ছে তখন এখানে একটা আরএনএ প্রাইমেজ এনজাইম সেখানে একটা প্রাইমার গঠন করছে। প্রাইমার গঠন হওয়ার পর সেইখান থেকে ডিএনএ পলিমারেজ এবার কাজ শুরু করছে। ডিএনএ পলিমারেজ 3 এবার ডিএনএ রেপ্লিকেশন শুরু করছে। এই দিকে কি হয়, এই দিকের ঘটনায় ঘটে হচ্ছে এখানে ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার আগে জায়গায় জায়গায় এভাবে আরএনএ প্রাইমার যুক্ত করে এবং সেখান থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, ছোট ছোট ডিএনএ খণ্ড তৈরি হয়, সেগুলো হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। বুঝতে পেরেছো? এটা তারপরে সবশেষে কি হয়, ডিএনএ পলিমারেজ অন এসে কি করে দেখে যে যেখানে যেখানে আরএনএ প্রাইমার আছে সেগুলোতে সরিয়ে দিয়ে সেখানে ডিএনএ জোড়া লাগিয়ে দেয়, যেটা আমরা এখানে দেখলাম, ডিএনএ বসিয়ে দেয়। সবশেষে লাইগেজ এনজাইম এসে কি করে সেই ডিএনএ যেগুলো খণ্ড খণ্ড আছে, যে ফ্র্যাগমেন্টগুলো আছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, সেগুলো কি হয় যুক্ত করে দিয়ে একটা কন্টিনিউয়াস ডিএনএ তৈরি করে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কমপ্লিট ডিএনএ একটা রেপ্লিকেশন। এবার ঘটনা হচ্ছে যে দুটো স্ট্র্যান্ড আমরা দেখলাম, একটা হচ্ছে ছোট ছোট খণ্ড তৈরি হয়েছে আর একটা হচ্ছে একটা কন্টিনিউয়াস তৈরি হয়েছে। যেটা কন্টিনিউয়াস ডিএনএ তৈরি হয়েছে সেই স্ট্র্যান্ডের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। এটা হচ্ছে একটা লিডিং স্ট্র্যান্ড। আর যেটা খণ্ড খণ্ড ফ্র্যাগমেন্ট হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। কি বলা হয়? এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এই হচ্ছে তোমার দুটো ডিএনএ স্ট্র্যান্ড। যেটা কন্টিনিউয়াস 5 প্রাইম টু 3 প্রাইম হয় সেটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর যেটা এরকম তোমার খণ্ড খণ্ড থাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট সেটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এই কমপ্লিট ডিএনএ রেপ্লিকেশনের ছবিটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, যে প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে এই একটা ডিএনএ, তারপরে কি হয় এই ডিএনএতে এরকম বাবল তৈরি হয়, বাবল তৈরি হয়ে যাওয়ার পর এখানে একটা ফর্ক তৈরি হয়। এই ছবিটা আমরা যদি দেখি তাহলে ছবিটা হয় এরকম। এটাকে যদি আমরা বলি 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় যখন এই ফর্ক তৈরি হয়ে যায় তখন এখানে দুটো এনজাইম এসে জুড়ে যায়, ওই প্রোটিন, তাদেরকে বলা হয় এসএসবি। এদিকেও তো যুক্ত হয়ে যায়, ডিএনএ স্ট্র্যান্ডকে যুক্ত হতে দেয় না আর এসএসবি। তারপরে কি হয়, তারপরে ঘটনা হচ্ছে এখানে একটা প্রাইমার আসে, এখানে একটা প্রাইমার এসে আরএনএ প্রাইমার এসে প্রাইমার গঠন করে। তারপরে এবার আসে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 এসে এইভাবে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। আর এই দিকে কি হয়, প্রাইমার জায়গায় জায়গায় যুক্ত হয়, এইভাবে প্রাইমার জায়গায় জায়গায় যুক্ত হওয়ার পর এবার কি হয়, ডিএনএ পলিমারেজ এসে এভাবে ডিএনএ সিনথেসিস করতে থাকে 5 প্রাইম টু 3 প্রাইম ডিএনএ সিনথেসিস করতে থাকে। এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, আর এদিকে 5 প্রাইম, এটা হচ্ছে এদিকে হচ্ছে 3 প্রাইম, মানে এদিকটা হচ্ছে 3 প্রাইম। তাহলে এইভাবে ডিএনএ সিনথেসিস করতে থাকে। এবং এই
যে ডিএনএ স্ট্র্যান্ড এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর এই যে ডিএনএ স্ট্র্যান্ড এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। বুঝতে পেরেছো? আর এই যে খণ্ড খণ্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট এগুলোকে আমরা বললাম ওকাজাকি ফ্র্যাগমেন্ট। বুঝতে পেরেছো? এবং দেখো এইটা হচ্ছে একটা কমপ্লিট ডিএনএ রেপ্লিকেশন, এবং সামনের দিকে যখন ডিএনএ ধীরে ধীরে আনউইন্ড হতে হতে চলে যায়, এদিকে যখন আনউইন্ড হতে হতে চলে যায় অর্থাৎ খুলতে খুলতে চলে যায়, তখন কি হয়, এই সামনের দিকে ডিএনএটা পেঁচিয়ে যায়, অর্থাৎ ডিএনএ একটা সুপার কয়েল তৈরি হয়। এই যে ডিএনএ সুপার কয়েল সামনের দিকে তৈরি হয় এটাকে বলা হয় পজিটিভ সুপার কয়েল। এই পজিটিভ সুপার কয়েল রিমুভ করে যে এনজাইমটা তার নাম হচ্ছে গাইরেজ। বুঝতে পেরেছ? এই হচ্ছে একটা কমপ্লিট রেপ্লিকেশন, এইভাবে ঘটে। এই কমপ্লিট রেপ্লিকেশনটা যেটা ঘটে সেটা যদি আমরা একটা অ্যানিমেশন দেখি তাহলে আমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো আমরা একটা অ্যানিমেশন দেখব। এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম আমি একটা ইউটিউব থেকে তোমাদের একটা অ্যানিমেশন দেখাচ্ছি। ঠিক আছে, এই অ্যানিমেশনটা তোমরা দেখো। এখন ডিএনএ রেপ্লিকেশন এটা একটা কমপ্লিট ডিএনএ, এতে বেসগুলো থাকে। এটা যদি গুয়ানিন হয় তাহলে এটা হচ্ছে সাইটোসিন, এটা যদি থাইমিন হয় তাহলে এটা হচ্ছে অ্যাডেনিন। তো এরকমভাবে এরকম ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তো ডিএনএ আনউইন্ড হবে। এখানে দেখো ডিএনএতে সাইটোসিন থাকে, গুয়ানিন থাকে, অ্যাডেনিন থাকে, থাইমিন থাকে, এরকম বেস থাকে। হ্যাঁ, তো এটা একটা বেস, এর কমপ্লিমেন্টারি বেস হচ্ছে থাইমিন। এখানে যদি সাইটোসিন হয় সাইটোসিনের কমপ্লিমেন্টারি বেস হচ্ছে গুয়ানিন। তো এইভাবে ডিএনএর মধ্যে ডিএনএর যে বেসগুলো সেই বেসগুলো থাকে, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ডিএনএর এই দিকটা যদি 3' হয়, এদিকটা যদি 3' হয়, এদিকটা হচ্ছে 5', আর এদিকটা যদি 3' হয় তাহলে এই দিকটা হচ্ছে 5'। তো প্রথম যে ঘটনাটা ঘটে সেখানে দেখো ডিএনএর মধ্যে একটা হেলিকেজ এনজাইম, এই এনজাইমটা দেখছো তোমরা, এটা একটা হচ্ছে হেলিকেজ এনজাইম। এ কী করে, ডিএনএর মধ্যে বসে এই ডিএনএটাকে আনউইন্ড করে। আনউইন্ড করার পর এই যে জায়গাটা দেখছো এটাকে আমরা বলছি রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক গঠন করে। বুঝতে পেরেছো? রেপ্লিকেশন ফর্ক যখন গঠন হয়ে গেল ডিএনএ হেলিকেজ, তখন সেখানে একটা প্রাইমেজ আসে। এটা প্রাইমেজ এসে এখানে একটা প্রাইমার গঠন করে, আরএনএ প্রাইমেজ। এখানে একটা আরএনএ গঠন করে, এটা অ্যাকচুয়ালি আরএনএ। বুঝতে পেরেছো? এটা প্রাইমার, এটা হচ্ছে ডিএনএর মধ্যে আরএনএ আছে। ঠিক আছে, এই প্রাইমার যখন গঠন হয়ে গেল তখন এবারে দেখো ডিএনএ পলিমারেজ 3 চলে আসলো। এখানে শুধু ডিএনএ পলিমারেজ বলেছে, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এসে এবার কী করে, প্রাইমারের ওপর বসে সেখানে এবার ডিএনএ যে বেসগুলো আছে, এই যে স্ট্র্যান্ডটা আছে এর যে কমপ্লিমেন্টারি বেসগুলোকে পরপর জুড়তে চলে যায় 5' to 3', জুড়তে চলে যাচ্ছে। দেখো এই যে স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস, এখানে কোনো ব্রেক ঘটছে না, এটাকে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ড। ক্লিয়ার? এটাকে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ডে এইভাবে ডিএনএ সিনথেসিস হচ্ছে পরপর। আর এই দিকে দেখো এটাকে বলছি ল্যাগিং স্ট্র্যান্ড। প্রথমেই বলেছি এখানে ডিএনএ কিন্তু খণ্ড খণ্ড থাকে। এই দিকেও 5' to 3' হয়, এই দিকেও 5' to 3' হয়। এখানে কি ঘটনাটা ঘটে, এখানে দেখো একটা প্রাইমার গঠন হয়েছে, সেই প্রাইমার মাঝে কোনো জায়গায় গঠন হয়েছে, তারপরে দেখো এবার 5' to 3', পরবর্তী যে প্রাইমারটা আছে সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এইখানে একটা খণ্ড তৈরি হয়েছে, এই খণ্ডটাকে বলছে ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। বুঝতে পেরেছো? তো আবার কি হবে, আবার একটা প্রাইমার গঠন হলো, সেই প্রাইমার থেকে কি হলো, আবার একটা ডিএনএ পলিমারেজ 3 এসে সেখানে আবার একটু নতুন ডিএনএ তৈরি করবে। এভাবে সামনের দিকে অর্থাৎ এই দিকে যত এগোবে তত কি হবে, প্রাইমার গঠন হবে, আবার ডিএনএ গঠন হবে, প্রাইমার গঠন হবে, আবার ডিএনএ গঠন হবে। দেখো আবার একটা প্রাইমার গঠন হচ্ছে, প্রাইমেজ এসে প্রাইমার গঠন করে দিল, সেখান থেকে আবার ডিএনএ সিনথেসিস শুরু হলো, যেটা আমি তোমাদের ক্লাসে বোঝালাম। তো এইভাবে 5' to 3' খণ্ড তৈরি হয়, অসংখ্য খণ্ড তৈরি হয়, সেই খণ্ডগুলোর নাম আমরা দিলাম ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এবার কি হয়, এখানে দেখো ঘটনাটা লেখা আছে এক্সোনিউক্লিয়েজ। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি হচ্ছে 5 সবসময় 3' to 5' হয়, অর্থাৎ এই যে ডিএনএটা এটা হচ্ছে এদিকটা 5', এদিকটা 3'। তাহলে এখানে কি ঘটনা ঘটে, এক মিনিট,
ডিএনএ পলিমারেজ 2 এসে কি করে, ডিএনএ পলিমারেজটা একটা এক্সোনিউক্লিয়েজ, এখানে ডিএনএ পলিমারেজ 2 বলেননি। তো এই যে প্রাইমারটা, এই প্রাইমারটাকে এখান থেকে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে দিয়ে এখানে নতুন ডিএনএ যুক্ত করে। বুঝতে পেরেছো? এখানে ডিএনএ, একটা নতুন ডিএনএ যুক্ত করে। তাহলে নতুন ডিএনএ যখন যুক্ত হয়ে গেল, এখানে নতুন ডিএনএ যুক্ত হওয়ার পর এখানে দেখো এই যে, এক মিনিট আমাদেরকে একটু পিছিয়ে দেখায় ভিডিওটা। এই দেখো দেখো নতুন ডিএনএ যখন তৈরি হচ্ছে, এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, দেখছো? অর্থাৎ এই ডিএনএ স্ট্র্যান্ডটা আর এই ডিএনএ স্ট্র্যান্ডটা এরা কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত নেই, এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এই গ্যাপটা পূরণ করা হচ্ছে লাইগেজ। কে পূরণ করে? এই গ্যাপটা পূরণ করা হচ্ছে লাইগেজ এনজাইম এসে এই গ্যাপটাকে পূরণ করে দেয়। দেখো এখানে ডিএনএ পলিমারেজ আসলো, ডিএনএ পলিমারেজ কী করলো, ডিএনএ পলিমারেজ 2 প্রাইমারটাকে সরিয়ে দিয়ে নতুন ডিএনএ লাগিয়ে দিল এই জায়গাটায়। আর দেখো এখানে লাইগেজ এসে সিল করে দিল, এই যে লাইগেজ এসে এই যে গ্যাপগুলো ছিল সেগুলোকে সিল করে দিল, দিয়ে একটা কন্টিনিউয়াস ডিএনএ এইদিকেও হয়ে গেল, ওই দিকেও হয়ে গেল। তাহলে দুটো স্ট্র্যান্ড এখানে তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো? এভাবে ডিএনএ স্ট্র্যান্ড যে রেপ্লিকেশন, সেই রেপ্লিকেশনটা হয়, দুটো নতুন ডিএনএ তৈরি হয়, এবং এই ঘটনাটাকে আমরা বলছি ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ জেরক্স, তাই না? ডিএনএর জেরক্স। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি ডিএনএ রেপ্লিকেশন থেকে কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা আমাকে সেটা নেক্সট দিন যে আমাদের যে কি বলবো, নেক্সট দিন আমাদের যে থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, সেই ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? এখান থেকে কোশ্চেন কি হয়, প্রশ্ন হচ্ছে এখান থেকে কোশ্চেন কি হয়, এইচএসে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই জিজ্ঞেস করে যে স্যার এখান থেকে এইচএসে কোশ্চেন কি দেয়। তো সেইটা যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে যে দেখো, প্রথমত হচ্ছে রেপ্লিকেশন যদি দেয় তাহলে রেপ্লিকেশনের সূচনা দশাটি লেখো, রেপ্লিকেশনের সূচনা দশাটি লেখো, রেপ্লিকেশনের ইলংগেশন দশাটি লেখো, অর্থাৎ যখন রেপ্লিকেশন শুরু হচ্ছে, ডিএনএ পলিমারেজ যখন শুরু করছে এটা লেখো। এরকম ঘটনা, এরকমভাবে কোশ্চেন হতে পারে। ম্যাক্সিমাম এখান থেকে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে এই যে এনজাইমগুলোর নাম তোমাদেরকে বলেছি, এই এনজাইমগুলোর নাম দিয়ে দেয় কতগুলো। হয়তো তোমাকে লাইগেজ দিয়ে দিল, এখানে আরএনএ প্রাইমেজ বা শুধু প্রাইমেজ দিল, আর সেই সঙ্গে দিল ডিএনএ পলিমারেজ, শুধু ডিএনএ পলিমারেজ দিল, বা ডিএনএ পলিমারেজ 3 বলে দিল, বা ডিএনএ পলিমারেজ 1 এসএসবি বলে দিল। এই এনজাইমগুলোর রেপ্লিকেশনের ভূমিকা, রেপ্লিকেশনে এদের ভূমিকা বা এদের যে রোল, সেই রোলটা কি এটা পরীক্ষা আসে। অর্থাৎ এই এনজাইমগুলোর কাজ যেগুলো আমরা দেখলাম সেই কাজটা লিখতে হবে। এরকম কোশ্চেন এখানে আসে, হয়তো বলে দিলাম নিম্নলিখিত উৎসেচকগুলির বা নিম্নলিখিত উৎসেচক প্রোটিনগুলির রেপ্লিকেশনের ভূমিকা লেখো বা রেপ্লিকেশনের কাজ লেখো, এরকম কোশ্চেন দিয়ে হয়তো এসএসবি দিয়ে দিলাম এখানে, এখানে হয়তো ডিএনএ লাইগেজ দিয়ে দিলাম, হ্যাঁ, আর একটা হচ্ছে গাইরেজ দিয়ে দিলাম। তাহলে এইগুলো তোমাকে কাজ লিখতে হবে, এরকম কোশ্চেন এখান থেকে হয়। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ইউক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশনটা কীরকম হয়, সেটা হচ্ছে সেম ঘটনা, শুধু এনজাইমগুলোর নাম আলাদা হয়। ইউক্যারিওটিকের এনজাইমগুলোর নাম আলাদা হয়, বাকি যে ঘটনা একদম পুরোপুরি সেম একই ঘটে। বুঝা গেছে? তো সেটা তোমাদের এখন এই মুহূর্তে লাগবে না, পরবর্তী আরও হায়ার ক্লাসে যখন যাবে তখন তোমরা ইউক্যারিওটিকের রেপ্লিকেশন কীভাবে হয় সেটা পড়বে।